অভ্যুত্থানে আহতদের চিকিৎসা দেওয়ার রাষ্ট্রের দায়িত্ব বললেন প্রধান উপদেষ্টা। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তৈরির কাজ শুরু করেছে সরকার। তলানিতে নেমেছে বাংলাদেশ ভারত সম্পর্ক, অর্থনৈতিক স্বার্থে বিকল্প ভাবছে অন্তর্বর্তী সরকার, মন্দের ভালো বলছেন বিশ্লেষকরা। কনকনে শীতে জবুথবু উত্তর জনপদ, ঘন কুয়াশা থাকবে আরও দুদিন, ঠান্ডায় ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ। এবং নরসিংদী পৌরসভায় স্থায়ী ডাম্পিং স্টেশন না থাকায় মহাসড়কে বর্জ্যের স্তূপ, দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী, দ্রুত সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে স্বাগত। সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি সুরাইয়া শুভ্রা। এবার বিস্তারিত। জুলাই অভ্যুত্থানে আহত যোদ্ধাদের চিকিৎসা সেবা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার কথাও জানান তিনি। বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হেলথ কার্ডের উদ্বোধন করে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। এ সময় অভ্যুত্থানে আহত 2 শিক্ষার্থীর হাতে হেলথ কার্ড তুলে দেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, আহত যোদ্ধাদের শারীরিক চিকিৎসার পাশাপাশি মানসিক ও সামাজিকভাবে পুনর্বাসন করার বিষয়েও ভাবতে হবে। আহত যোদ্ধারা সারা দেশের সরকারি হাসপাতালগুলোতে আজীবন বিনামূল্যে চিকিৎসা সেবা পাবেন বলেও জানান অধ্যাপক ইউনূস। আগামী 14 দিনের মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়া সম্ভব বলে মনে করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। জুলাই অগাস্ট হত্যাকাণ্ডের বিচার, রাজনৈতিক মতৈক্য গড়ে তুলে প্রস্তাবিত সংস্কার নিশ্চিত এবং রোডম্যাপ অনুযায়ী নির্বাচন করা নতুন বছরে অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য বলেও জানান তিনি। বুধবার সচিবালয় উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব কথা বলেন পরিবেশ উপদেষ্টা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় সাধারণ কর্মকাণ্ড, আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ সরকারের নতুন বছরের অগ্রাধিকার বলে জানান তিনি। নতুন বছরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রাধান্য তো অবশ্যই হবে। আগে যেটা বলেছি 3টা, একটা হচ্ছে বিচার নিশ্চিত করা এই জুলাই আগস্টে হত্যাকাণ্ড এবং যে বর্বরতা চলেছে তার। দ্বিতীয় হচ্ছে যে সমস্ত সংস্কার করার প্রস্তাবনাগুলো আসবে সেগুলোর ব্যাপারে রাজনৈতিক মতৈক্য গড়ে সেই সংস্কারগুলো করা। আরেকটা হচ্ছে আমাদের নির্বাচনের একটা ক্লিয়ার রোড ম্যাপ ডেভেলপ করা। আগামী 14 দিনের মধ্যে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র দেয়া অসম্ভব নয় বলে মত দেন রিজওয়ানা হাসান। তারাও কিন্তু প্রথম থেকে এটা ক্লিয়ার করেছে যে তারাও চাচ্ছে সকল দলমত নিয়ে। যে সময় থেকে যে সময়ের মধ্যে চাওয়া হয়েছে আমাদের হাতে যথেষ্ট পরিমাণ সময় ছিল না একটা ঐক্যমতে পৌঁছানো। সেজন্যই আমি মনে করি যে 14 দিনের মধ্যে আমরা অবশ্যই বিষয়টা ইতিবাচকভাবে দেখব। এটা অসম্ভব কোনো কিছু। এ সময় সচিবালয়ে অগ্নিকাণ্ডের বিষয়ে নিশ্চিত হতেই বিদেশে আলামত পাঠানো হয়েছে বলে জানান পরিবেশ উপদেষ্টা। পাঠানো হয়েছে যাতে সকল রকম সন্দেহের ঊর্ধ্বে আমরা উঠতে পারি এবং ওনারা বলেছেন যে যদি সত্যি এটা নাশকতা হতো তাহলে ঘটনাটা কিরকম ঘটতে পারত সেটা দেখিয়েছেন এবং কোন জায়গা থেকে আসলে অগ্নিকাণ্ডের সূচনাটা হয়েছে একেবারে স্পষ্ট করে দেখিয়েছেন। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। দিল্লির একগুঁয়েমিতে তলানিতে নেমেছে বাংলাদেশ ভারত সম্পর্ক। আমদানি রফতানি বন্ধ এবং পর্যটক ভিসা বন্ধ থাকায় ধস নেমেছে পশ্চিমবঙ্গের অর্থনীতিতে। অন্যদিকে নিজেদের অর্থনীতি সচল রাখতে তাইওয়ান, থাইল্যান্ড, পাকিস্তান সহ অন্য দেশের সঙ্গে অর্থনীতির সম্পর্ক জোরদার করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বিশ্লেষকরা বলছেন, এটি আপাত দৃষ্টিতে মন্দের ভালো হলেও এসব দেশ কখনোই ভারতের বিকল্প হতে পারে না। বিস্তারিত কাজী শাহিনের বিশেষ প্রতিবেদন। ভারত বাংলাদেশ সম্পর্ক শুধু রাজনৈতিক কারণেই গড়ে ওঠেনি, বরং দু দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে উভয়েরই উভয়কে প্রয়োজন। বাংলাদেশকে 3 দিক থেকে ঘিরে রেখেছে ভারত, ফলে আমদানি রপ্তানি প্রক্রিয়াও তুলনামূলক সহজ ও কম ব্যয়বহুল। তাই ভৌগোলিক কারণেই দু দেশের মধ্যে সুষম বাণিজ্য সম্পর্ক গড়ে ওঠে।
গেল 5ই অগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কে চির ধরেছে। কেবল অগস্ট মাসেই ভারত থেকে রপ্তানি এক লাফে কমে যায় প্রায় 28%। শেখ হাসিনার পতনে দিল্লির একগুঁয়েমির কারণে থমকে যায় আমদানি রপ্তানি, কিন্তু অর্থনীতি টিকিয়ে রাখতে এই সুযোগে পাকিস্তান তার বাণিজ্য সম্প্রসারণের হাত বাড়িয়ে দেয়। বাংলাদেশের অনেক ব্যবসায়ী চোখ ফেরান তাইওয়ান, থাইল্যান্ডের মতো দেশে। শিপিং এবং আমাদের পণ্য আমদানি এবং রপ্তানি পাকিস্তানের সাথে আগেও ছিল, এখনো আছে। ভারত থেকে পণ্য আমদানি কমে যাওয়ার ফলেই বিকল্প হিসেবে পাকিস্তানকে বেছে নিয়েছে বাংলাদেশ। এমন প্রশ্নের জবাবে এই বিশেষজ্ঞ বলেন, কোনো দেশই অন্যের বিকল্প হতে পারে না। এক্ষেত্রে কিন্তু পাকিস্তান ভারতের বিকল্প হিসেবে নয়। আমাদের যে বাস্তবতা, ভারত আমাদের 3 দিকে আছে, আমাদের অনেক পণ্যই ভারত থেকে আমদানি করাটা সহজ হয়। পর্যটক ভিসা বন্ধের ফলে বাংলাদেশের চেয়ে বেশি লোকসানে পড়েছে ভারত। পর্যটকের অভাবে তলানিতে নেমেছে পশ্চিমবঙ্গের হোটেল মোটেল ব্যবসা। ক্রেতা সংকটে হাত গুটিয়ে বসে থাকতে হচ্ছে নিউ মার্কেট সহ আশেপাশের বিপণী বিতান মালিকদের। কলকাতা, যেটাকে মিনি বাংলাদেশ বলা হয়, সেটা কিন্তু কার্যত এখন অনেকটাই তাদের ইকোনমিক অ্যাক্টিভিটিস এফেক্টেড হচ্ছে। অর্থনীতির চাকা সচল রাখতে ঢাকা দিল্লির সম্পর্কের উন্নয়নকে গুরুত্ব সহকারে দেখা উচিত বলে পরামর্শ দেন অধ্যাপক লাইলুফার ইয়াসমিন। ভারত একটি বৃহৎ রাষ্ট্র হিসেবে তার দায়িত্ব কিন্তু অনেক আছে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। কনকনে শীত অনুভূত হচ্ছে হিমালয়ের কাছাকাছি উত্তরের জেলা পঞ্চগড়ে। আজ সকাল 6টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড হয়েছে 11.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা 99% রেকর্ড হলেও এর গতিবেগ ঘন্টায় 10 থেকে 12 কিলোমিটার। এর আগে বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে 10.6 ডিগ্রি সেলসিয়াস। দিনের বেশিরভাগ সময় সূর্যের আলো না থাকায় এবং উত্তর পশ্চিমের হিমেল বাতাসে দিনভর অনুভূত হয় হাড় কাঁপানো শীত। দর্শক, লালমনিরহাট থেকে শীতের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন খান। সুমন, শীতে তো নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বাড়ছে, স্বাভাবিক জীবনযাত্রায় কি ধরনের প্রভাব পড়ছে? আপনি যেমনটি বলছিলেন যে নিম্ন আয়ের মানুষের কথা যদি আমি বলি, যে নিম্ন আয়ের মানুষ এত দুর্ভোগে পড়েছে যে বলার মতো নয়। যে আমরা গত 3 দিন ধরে দেখছি যে লালমনিরহাট অর্থাৎ উত্তর অঞ্চলে কিন্তু শীতের প্রকোপ ব্যাপক আকার ধারণ করেছে। সূর্যের আলো তেমনটা দেখা মিলছে না। দিনের বেলাও কিন্তু ঘন কুয়াশা এবং কনকনে শীত অনুভূত হচ্ছে। সেই ক্ষেত্রে যে যানবাহনগুলো চলছে রাস্তায় দিনের বেলায় কিন্তু হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে মহাসড়কে। আমরা আরো একটু লক্ষ্য করেছি যে এই কনকনে শীতের কারণে, ঘন কুয়াশার কারণে যে নিম্ন আয়ের মানুষ, যে খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু সময় মতো কাজে যেতে পারতেছে না, অর্থাৎ শীতের কারণে মাঠে কাজ করতে পারছে না। এতে তারা কিন্তু যে দিন মজুর যারা, তারা কিন্তু নিদারুণ দিনাতিপাত করছে এবং খেয়ে না খেয়ে কিন্তু কষ্টে দিন কাটাচ্ছে। আর ছিন্নমূল মানুষের কথা যদি বলি, ছিন্নমূল মানুষরা অত্যন্ত কষ্টে রয়েছে। বিশেষ করে আমরা গতকালকে দেখেছি রাতভর দিনভর যে রেল স্টেশন থেকে বিভিন্ন জায়গায় ছিন্নমূল মানুষরা যে থাকে, তারা কিন্তু খুব কষ্টে রাত কাটাচ্ছে। এদিকে আবহাওয়া তথ্য অনুযায়ী যদি বলি, আজকে কিন্তু লালমনিরহাটে 11.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। সেটি আরো আবহাওয়া অফিস আমাকে যেটি জানিয়েছে যে সে এই সামনে 1 সপ্তাহ কিন্তু এই শীতের মৃদু থেকে হালকা শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। সেক্ষেত্রে পরবর্তী সপ্তাহে কিন্তু আবারও হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। আমি জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতবস্ত্রের পাশাপাশি যেটুকু আমরা দেখেছি যে সরকারিভাবে যেটুকু শীতবস্ত্র বিতরণ করা হয়েছে তার খুবই অপ্রতুল। তবে জেলা প্রশাসক এবং জানিয়েছে যে সরকারের পাশাপাশি যেন বিভিন্ন সংস্থা, বেসরকারি সংস্থা যেন ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ায়। তো এই ছিল লালমনিরহাট থেকে শীতের সর্বশেষ খবরাখবর। সুমন, আপনাকে ধন্যবাদ। নরসিংদী পৌরসভায় বর্জ্য অপসারণে নেই কোনো স্থায়ী ডাম্পিং স্টেশন। ফলে মহাসড়কের পাশে আবর্জনা স্তূপে যানবাহন চলাচলে বাধাসহ দুর্গন্ধে অতিষ্ঠ পথচারীরা। বর্জ্যের স্তূপে মশার উপদ্রবে বেড়েছে ডেঙ্গু সহ নানা রোগবালাই। স্থায়ী ডাম্পিং স্টেশন করার আশ্বাস দিয়েছে পৌর প্রশাসক। মাহবুবুর রহমানের প্রতিবেদন জানাচ্ছেন আফরিন পপি।
নরসিংদী পৌরসভায় 2 লক্ষাধিক মানুষের বসবাস। প্রতিদিন গড়ে প্রায় 500 টন বর্জ্য তৈরি হয় এখানে। কিন্তু পৌরসভাটি প্রতিষ্ঠার 52 বছরেও বর্জ্য ব্যবস্থাপনার জন্য নেই কোনো নিজস্ব ডাম্পিং স্টেশন। ফলে যত্রতত্র বর্জ্য ফেলায় পরিবেশের জন্য ক্ষতির পাশাপাশি মানুষের স্বাস্থ্য ঝুঁকিও বাড়ছে। এদিকে গত 2 মাস যাবৎ বাসাবাড়ি থেকে পৌরসভা তেমন কোনো বর্জ্য না নেওয়ায় অনেক বাড়ি বর্জ্যের স্তূপে পরিণত হয়েছে। বর্জ্যগুলো উন্মুক্ত স্থানে ফেলায় পরিবেশ দূষণের পাশাপাশি বাড়ছে নানা রোগবালাই, আর পথচারী সহ আশেপাশের মানুষের পোহাতে হচ্ছে দুর্ভোগ। ময়লার জন্য আমরা দোকানদারি করতে পারি না, আমাদের গন্ধ শুধু আমরা ময়লা অনেকবার বলছি। যাতায়াত করাটা খুবই আমার কষ্ট হইতেছে। হ্যাঁ, ছাত্রছাত্রীরা যাওয়া হওয়ায় খুবই একটা সমস্যা। ময়লা করে থাকতে পারি না, আইতে পারি না, রাস্তাগুলো সব বন্ধ হয়ে যায় একবার। বর্তমান যে আমাদের পৌরসভার যে দায়িত্বে যিনি আছেন ওনার কাছে আমি কিন্তু অনুরোধ করবো যে অতি শীঘ্রই যাতে এই ময়লাটা অন্য কোথাও ট্রান্সফার করার ব্যবস্থা করে। পৌরবাসীর দুর্ভোগ লাঘবে ডাম্পিং স্টেশন করার উদ্যোগ দ্রুত নেওয়া হবে বলে জানান পৌর প্রশাসক। ডাম্পিং স্টেশনের বা নতুন কোনো জায়গায় আমাদের ময়লা সরিয়ে নেওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে তো বিকল্প জায়গা প্রয়োজন। আমরা এলাকাবাসী বা পৌরবাসীর সাথে বা সংশ্লিষ্ট এলাকাবাসীর সাথে আলোচনা ক্রমে তাদের সুবিধা বিবেচনা করে তাদের সাথে আলোচনা ক্রমেই আমাদেরকে সেরকম একটি সুবিধাজনক স্থান নির্বাচন করতে হবে। স্থায়ী ডাম্পিং স্টেশন নির্মাণ সহ মহাসড়ক থেকে ময়লা আবর্জনা দ্রুত অন্যত্র সরিয়ে নিয়ে পরিবেশ রক্ষা সহ রোগবালাই থেকে মুক্তি চাই পৌরবাসী। আফরিন পপি, মোহনা সংবাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটে অচল হয়ে পড়ার সোয়া 4 মাস পর সীমিত পরিসরে সচল করা হয়েছে শেরপুর জেলা কারাগার। এখন থেকে গ্রেপ্তার করা আসামিদের শেরপুর জেলা কারাগারে আনা হবে বলে জানিয়েছেন জেল সুপার মইনুল হোসেন প্লাবনের প্রতিবেদন জানাচ্ছেন তাহসিন তারিন। 5 আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর শেরপুর জেলা কারাগারে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ চালায় দুর্বৃত্তরা। এতে কারাগার থেকে পালিয়ে যায় সাজাপ্রাপ্ত সহ বিভিন্ন মামলার 518 বন্দী। লুট হয় কারাগারে অস্ত্রগুলি। এরপর থেকে বন্ধ হয়ে যায় জেলা কারাগারের সকল কার্যক্রম। গণপূর্ত বিভাগের মাধ্যমে 1,60,00,000 টাকা ব্যয়ে কারাগারের সংস্কার কাজ শুরু হয়। ইতিমধ্যে সংস্কার কাজের 90 ভাগ শেষ হয়েছে। তাই প্রাথমিক পর্যায়ে সীমিত পরিসরে কারাগারটি সচল করা হয়েছে। এতে ভোগান্তি কমেছে আসামি পক্ষের স্বজনদের। যারা জেলখানাতে আছে তাদের দেখতে যাইতে হইতো, অনেক অসুবিধা হইতো। আমাদের আর জামালপুর যাইতে হয় না, এই একটা সুবিধা হয়েছে। আমরা এই সুবিধাটা পাচ্ছি শেরপুর জেলখানা চালু হওয়াতে। এখন থেকে গ্রেফতার আসামিদের শেরপুর জেলা কারাগারে আনা সহ জামালপুরে থাকা শেরপুরের বন্দীদের এখানে আনা হবে বলে জানিয়েছেন জেল সুপার। শেরপুর থেকে 13 জন বন্দীকে কারাগারে প্রবেশ করিয়ে কারাগারটি চালু করেছি। জামালপুরে যে বন্দীগুলি আছে তারা এখানে শেরপুরে আদালতে হাজিরা দিয়ে কারাগারে আসবে। এদিকে জেলা কারাগার চালু হওয়ায় জেলার আইন শৃঙ্খলার উন্নতির পাশাপাশি আদালতের জটিলতা কমবে বলে জানান এই আইন কর্মকর্তা। এবং অনতিবিলম্বে সরকার এই জেলখানাটা পুরোপুরি আবার যোগ্য করার কারণে যে আমাদের শিবপুরের আইন শৃঙ্খলা উন্নতি অবশ্যই আগের জন্য অনেক ভালো হবে এবং আমাদের সব আইন আদালতের কাজকর্ম করার জন্য অনেক সুবিধা হবে। কারাগারটি চালু হওয়ায় আসামি নিয়ে বাড়তি ভোগান্তি লাঘব হবে বলে মনে করেন কর্তৃপক্ষ। তাহসিন তারিন। আলু চাষ ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাঁদপুরের কৃষকরা। সঠিক সময়ে আলুর ফলন তুলতে দিনরাত জমিতে কাজ করছেন তারা। চাষিরা বলছেন সার, বীজসহ সব উপকরণের দাম বেশি, ফলন ভালো হলেও লাভ নিয়েও চিন্তা থাকেন তারা। রফিকুল ইসলাম বাবুর প্রতিবেদন জানাচ্ছেন বুসরাত জাহান। বাজার মূল্য ভালো থাকায় চাঁদপুরে কৃষকরা ব্যস্ত সময় পার করছেন আলু চাষ নিয়ে। শীতের সময়টা আলু চাষের উপযোগী হওয়াতে জেলার 8 উপজেলার কৃষকরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিরলসভাবে কাজ করছেন। অন্য বছরের তুলনায় এবার আলু চাষ বেশি হওয়ায় বীজ, সার, কীটনাশক সহ সব জিনিসের দাম বেশি। সরকারিভাবে বিনামূল্যে কৃষকদের সার বীজ দিলে তারা উপকৃত হতো। আলু অনেক পোষায় না, সরকার কোনো আঙ্গরে এমন একটা সাহায্য করে না যে কীটনাশক সার দিলাম, বীজ দেয় না। সারের দাম বেশি, ওষুধের দাম বেশি,
বীজের দাম বেশি, সবকিছুর দাম বেশি। আলু বীজটা বা সার ওষুধটা আমরা সরকারিভাবে যদি আমরা পাই, কিছু পাইলে আমরা হয়তো চাষ বেশি করতে পারি বা ফলন বেশি পাই। আমরা মনে হয় না এবার বেশি লাভবান হইতে পারবো। স্থানীয় কৃষকদের সাথে যোগাযোগ করে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। উপজেলায় কৃষি অফিসার যারা আছে এবং উপশহরে সহকারী কৃষি কর্মকর্তা যারা আছে, তাদেরকে আমরা নিয়মিত মাঠ পরিদর্শন এবং কৃষকের সাথে যোগাযোগ করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশনা প্রদান করেছি। গতবারের তুলনায় আরো লাভবান হবেন এই আশায় কৃষক এবার আলুর আবাদ আরো বৃদ্ধি উত্তরোত্তর করছেন। চাঁদপুর জেলার ৮ উপজেলায় এবছর আলু আবাদের লক্ষ্যমাত্রা ৭,৫৯০ হেক্টর জমি। ইতোমধ্যে ৬,৫০০ হেক্টর জমিতে আলু আবাদ করেছে কৃষকেরা। বুশরাত জাহান, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। গাজার জাবালিয়া, নুসাইরাত সহ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে বিমান হামলা চালিয়ে আরও ২৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এতে ৪৫,৫৫০ ছাড়িয়েছে প্রাণহানি, আহত হয়েছেন আরও লক্ষাধিক মানুষ। ইসরায়েলের অব্যাহত হামলা এবং মানবিক সহায়তায় বিধিনিষেধের কারণে উপত্যকাটিতে শীতকালীন সাহায্য ও চিকিৎসা সেবার অভাব মারাত্মক আকার ধারণ করেছে। ফলে মানবেতর দিন কাটাচ্ছে বাধ্য হচ্ছেন বাস্তুচ্যুতরা। ক্রিকেট। বিপিএলে আজ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস ও দুর্বার রাজশাহী। মিরপুর হোম অব ক্রিকেটে দুপুর ১:৩০টায় শুরু হবে খেলা। আসরে দু দলেরই এটি দ্বিতীয় ম্যাচ। নিজেদের প্রথম ম্যাচে দু দলই জয় পায়নি। উদ্বোধনী দিনে ১৯৭ রান করেও বরিশালের কাছে ৪ উইকেটে হেরে যায় রাজশাহী। আর ৪০ রানে ঢাকা পরাস্ত হয় রংপুরের কাছে। এদিকে একই মাঠে আজ দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৬:৩০টায় মাঠে নামবে গতবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এবং সেমিফাইনালিস্ট রংপুর রাইডার্স। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। অভ্যুত্থানে আহতদের চিকিৎসা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব বললেন প্রধান উপদেষ্টা। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তৈরির কাজ শুরু করেছে সরকার। তলানিতে নেমেছে বাংলাদেশ ভারত সম্পর্ক, অর্থনীতির স্বার্থে বিকল্প ভাবছে অন্তর্বর্তী সরকার। মন্দের ভালো বলছেন বিশ্লেষকরা। কনকনে শীতে জবুথবু উত্তর জনপদ, ঘন কুয়াশা থাকবে আরও 2 দিন। ঠান্ডায় ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ। এবং নরসিংদী পৌরসভায় স্থায়ী ডাম্পিং স্টেশন না থাকায় মহাসড়কে বর্জ্যের স্তূপ, দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী। দ্রুতই সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। এ ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর ১টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর ১২টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।